ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করছি সকলে ভালো এবং সুস্থ রয়েছ। আজকে একটি গুরুত্বপূর্ণ অংশ তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটি হলো অর্গানিক কেমিস্ট্রির অংশ। যদিও এই চ্যাপ্টারটির প্রিভিয়াস ভিডিও আমার পেয়েছো তোমরা, আশা করব সেখান থেকে পুরো অংশটাই দেখে নিয়েছো। তবে আমি বলবো আজকের আলোচনার অংশে যাওয়ার আগে যারা আমার এই হ্যালোঅ্যালকেন হ্যালোঅ্যারিনস যে চ্যাপ্টারটির প্রিভিয়াস ভিডিওগুলো দেখোনি, তারা একবার দেখে ওখান থেকে সুন্দর করে একটি নোটস বানিয়ে নাও। কারণ ওইটা না পড়া হলে, ওই অংশটা ক্লিয়ার না হলে আজকের অংশটাতে একটু তোমাদের সমস্যা হবে। তাই বলবো ওইগুলো আগে একটু ক্লিয়ার করে নাও, নোটস রেডি করে ফেলো, তাহলে দেখবে অর্গানিক কেমিস্ট্রিতে ভীতি শব্দটি উঠে যাবে। তাহলে আজকে যে অংশটি তোমাদের সঙ্গে আমি শেয়ার করব সেটি হলো কোশ্চেন অ্যান্সারিং। এই যে প্রশ্ন উত্তর, স্যার আপনি কেমন ধরনের প্রশ্ন আলোচনা করবেন? শুধু কি এইচএস, না কোনো কম্পিটিটিভ পরীক্ষা? আসলে এইচএসের প্রশ্ন সংখ্যা হিউজ, কম্পিটিটিভ পরীক্ষারও একটু স্ট্যান্ডার্ডিটি হাই হয়, কিন্তু কোশ্চেন আমাদের মনের মধ্যে থাকছে যে কেমন ধরনের কোশ্চেন। তাই আমি বলবো তোমরা তো কোনো না কোনো জায়গায় অবশ্যই কেমিস্ট্রির হেল্প নেওয়ার জন্য স্যার তোমাদের রয়েছে, তাই তোমরা ওখানে যতটা করার করলে। আমার এখান থেকে যদি তোমরা নোটটা তৈরি করো তাহলে এইচএসটাতে কোনো সমস্যা থাকছেই না। আর কোশ্চেন অ্যান্সারিংগুলো যদি করো তাহলে এইচএস প্লাস হায়ার কম্পিটিশান যে এক্সামগুলো থাকে তাতেও সমস্যা হবে না, সেটা অনেকটাই তোমাদের হেল্পফুল হবে। তাই তোমাদের কথাই চিন্তা করে আমি বেশ কিছু ভ্যারাইটিজ কোশ্চেন অ্যান্সারিং করব। এই যে হ্যালোঅ্যালকেন হ্যালোঅ্যারিনস অর্গানিকের চ্যাপ্টার, যেই চ্যাপ্টারটা আমরা হ্যালোঅ্যালকিনস এবং হ্যালোঅ্যারিনস কী করে প্রিপারেশন বা তৈরি হয়, তার ভৌত ধর্ম কী, অর্থাৎ ফিজিক্যাল প্রপার্টি, রাসায়নিক ধর্ম, কেমিক্যাল প্রপার্টি, এগুলো আমরা আলোচনা করেছি। আবার বিভিন্ন যৌগের যে ইউজ, কোনটা পরিবেশগত, কোনটা বাস্তবিক জীবনে ইউজ, সব আমরা আলোচনা করেছি। তাই ওই অংশটা ক্লিয়ার হয়ে গেলেই সেই পুরো সমগ্র অংশটার উপর থেকেই আমি কোশ্চেন অ্যান্সারিং করব। আজকে যে অংশটি আলোচনা করব তোমাদের সঙ্গে, তাকে আমরা দুটো স্টেপে ভাগ করেছি এবং প্রতি ক্ষেত্রেই প্রিভিয়াস অন্যান্য কম্পিটিটিভ এক্সামের ভিডিওগুলোর মতো থাকছে হোমওয়ার্ক। তো প্রথমে আমরা করব স্টেপ 1। স্টেপ 1-এ আমরা 5টা কোশ্চেন রেখেছি তোমাদের জন্য। প্রথম কোশ্চেন কি? হ্যালোবেনজিনের কার্বন হ্যালোজেন বন্ধন দৈর্ঘ্য CH3X এর কার্বন হ্যালোজেন বন্ধন দৈর্ঘ্য অপেক্ষা ক্ষুদ্রতর কেন? এই প্রশ্নের অ্যান্সার যদি তোমরা আমার এই চ্যাপ্টারটার প্রিভিয়াস ভিডিও দেখো তাহলে পাবে। এই ধরনের প্রশ্ন পরীক্ষাতে খুব পড়ে। হ্যালোবেনজিন বলতে হ্যালো অ্যারিনস বোঝাচ্ছে, অর্থাৎ অ্যারোমেটিকে, অর্থাৎ এটি হলো হ্যালোবেনজিন। আর CH3X এটি হলো অ্যালিফেটিক। এখন প্রশ্ন, এক্ষেত্রে কার্বন হ্যালোজেন বন্ধন দৈর্ঘ্য ক্ষুদ্র কেন? আসলে ক্ষুদ্র হওয়ার পিছনে কতগুলো কারণ থাকতে পারে। তার প্রথম কারণ দেখো, এই কার্বনটি হাইব্রিডাইজেশন sp3, আর অ্যারোমেটিকের এই কার্বনটির হাইব্রিডাইজেশন sp2। তাহলে কি তাতে লাভ হলো? লাভ রয়েছে। এই কার্বনটি sp2 হয়, হ্যালোজেনের মধ্যে যে লোন পেয়ার রয়েছে 3 জোড়া, তার মধ্যে যে কোনো এক জোড়া এই অ্যারোমেটিক রিংটির সঙ্গে রেজোনেন্সে অংশগ্রহণ করে। রেজোনেন্স করার ফলে কি হয়? এর যে
কেকুলে সহজে 5টি রেজোনেটিং গঠনাকৃতি পাই আমরা। তার 3টে গঠনাকৃতিতে তোমরা দেখতে পেয়েছো আমার প্রিভিয়াস ভিডিওতে, যে কার্বন হ্যালোজেনের মধ্যে ডাবল বন্ড বা দ্বিবন্ধন চরিত্র লাভ করে। তার ফলে কি হয় তোমরা জানো যে এখানে কার্বন হ্যালোজেনের সিঙ্গেল বন্ড, এখানে রেজোনেন্স হবে, যার ফলে কার্বন হ্যালোজেনের মধ্যে ডাবল বন্ড হবে। দ্বিবন্ধন হলে বন্ধন দৈর্ঘ্য ছোট হবে। সেই কারণেই হ্যালোবেনজিনের কার্বন হ্যালোজেনের বন্ধন দৈর্ঘ্য শর্ট হবে CH3X, অর্থাৎ হ্যালো অ্যালকেনের যে কোনো হ্যালো অ্যালকেনের তুলনায়। তাহলে পরীক্ষায় পড়লে কি করবে তোমরা, এর যে রেজোনেটিং স্ট্রাকচারটি হয় যা আমার প্রিভিয়াস ভিডিওতে রয়েছে, সেই 5টি কেকুলে সহ গঠনাকৃতি অবশ্যই কিন্তু তোমাদের পরীক্ষায় দিতে হবে। এই রেজোনেটিং স্ট্রাকচারগুলো না দিলে পরীক্ষায় নম্বর কিন্তু বাদ চলে যাবে, বলেই দিচ্ছি বারবার। তার মানে রেজোনেটিং গঠনগুলো দিতেই হবে, মাস্ট। তার মানে এখানে এই কোশ্চেনের মূল ব্যাখ্যাই হলো এটি রেজোনেন্স করতে পারে ও পারে না। sp2 হাইব্রিডাইজড হলো রেজোনেন্সের একটি প্রধান শর্ত, সেই জন্য এখানে রেজোনেন্স হচ্ছে। বলো বোঝা যাচ্ছে কিনা? এমন ধরনের প্রশ্ন পরীক্ষাতে প্রচুর পরিমাণে আসে, একটু ভালো করে প্র্যাকটিস করবে, করলেই হয়ে গেল। তাহলে প্রথম কোশ্চেন আমরা আলোচনা করে ফেললাম। এবারে আমরা যাব দ্বিতীয় কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেনে কি রয়েছে দেখো, ইথাইল ব্রোমাইড অপেক্ষা ইথাইল আয়োডাইড দ্রুত SN2 বিক্রিয়ায় অংশগ্রহণ করে কেন? SN2, তাহলে ইথাইল ব্রোমাইডের সংকেত কি? আর ইথাইল আয়োডাইডের সংকেত কি? ব্যাস। এখন প্রশ্ন, এই ইথাইল ব্রোমাইড অপেক্ষা ইথাইল আয়োডাইড এটি দ্রুত SN2 বিক্রিয়ায় অংশগ্রহণ করে, কিন্তু কেন জানতে চাইছে, অর্থাৎ এক্সপ্লানেশন চাইছে। তাহলে নিশ্চয়ই মূল ফ্যাক্টর এখানে ব্রোমিন আর আয়োডিন, এছাড়া তো কোনো ফ্যাক্টর নেই। তাহলে ব্রোমিন আয়োডিনের উপর ভিত্তি করেই কোন রিয়াকশানটা দ্রুত আর কোনটা স্লো হবে এটাই ডিপেন্ড করছে। এখন প্রশ্ন হচ্ছে, আয়োডিন আমরা জানি 1 নম্বর পয়েন্টে এটি হলো গুড লিভিং গ্রুপ। দ্বিতীয়ত এর মলিকুলার ওয়েট বেশি, শুধু তাই নয় আকারে বড়, কারণ হ্যালোজেন মৌলগুলোর মধ্যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অর্থাৎ যত পিরিয়ডিক টেবিলের শ্রেণী বরাবর নিচের দিকে যাব তত আকার বাড়তে থাকে, সেই জন্য এর আকার বড়। তাহলে ঘটনাটা কি দাঁড়াচ্ছে, আকার বড় হওয়ার কারণে বন্ধন দৈর্ঘ্য বেশি হবে। বন্ধন দৈর্ঘ্য বেশি হলে বন্ধন শক্তি কম হবে, সহজে বন্ড ব্রেক করবে, সহজে লিভ করবে, বেরিয়ে যাবে, অর্থাৎ গুড লিভিং গ্রুপ হিসেবে চিহ্নিত হবে। তোমরা তো জানো যে SN2 বিক্রিয়া যখন হয় তার মেকানিজমেই তোমরা দেখেছো একটি ধাপে হয়, সেখানে নিউক্লিওফিলিক এর ব্যাক সাইডে অ্যাটাক এবং লিভিং গ্রুপ বেরিয়ে যাওয়া একসঙ্গেই ঘটে। তাই যেহেতু এটি গুড লিভিং গ্রুপ সহজেই বেরিয়ে যাবে ব্রোমিনের থেকে, সেই জন্য SN2 রিয়াকশানের কম্পিটিশানে লিভিং গ্রুপ হিসেবে ব্রোমিনের থেকে আয়োডিনের অনেক বেশি রিয়াকশানটা দ্রুততার সঙ্গে ঘটবে, SN2 রিয়াকশান। আশা করছি ক্লিয়ার হয়ে গেছে। আমি যেই দুটো প্রশ্ন করলাম এটাই পড়বে এমন নয়, এখানে হয়তো কোনো কিছু চেঞ্জ হয়ে
হয়তো ক্লোরিন আয়োডিন পড়ল, ভ্যারাইটিজ পড়তে পারে। অ্যাপ্লিকেশন করতে তোমাদের শিখতে হবে, তাহলেই পারবে। চলো আমরা 3 নম্বর কোশ্চেনে যাই। CH3 সাধারণ উষ্ণতায় এটি কঠিন, কিন্তু CHCl3 তরল কেন? তোমরা জানো, এই চ্যাপ্টারের ভিডিওতে পেয়েছ এটি কি, এর ব্যবহার কি, একে তৈরি করা যায় কিভাবে, সব। এটি হলো আয়োডোফর্ম, আর এটি কি, ক্লোরোফর্ম। এখন প্রশ্ন থাকছে, দুটি যৌগের একই রকম হলেও ভৌত ধর্মে পার্থক্য রয়েছে। এটি কঠিন, এটি তরল পদার্থ। এই পার্থক্যের মূল কারণ একটিতে আয়োডিন আর একটিতে ক্লোরিন। এখন প্রশ্ন, একটু আগেই তোমাদের আলোচনা করলাম আয়োডিন পিরিয়ডিক টেবিলে শ্রেণী বরাবর নিচের দিকে রয়েছে, ক্লোরিন ওপরে রয়েছে। তাহলে এর আণবিক ভর বেশি। আণবিক ভর বেশি হলে আন্ত আণবিক ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল বেশি হয়। তার ফলে কি হয়, আন্ত আণবিক ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল বেশি বলে এরা কঠিন হয়। আন্ত আণবিক আকর্ষণ বল অর্থাৎ ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল কম হয় বলে এটি তরল অবস্থাতেই থাকে। এই হচ্ছে দুটি যৌগের মূল বেসিক ডিফারেন্স। চলো আমরা যাই পরের কোশ্চেন, অর্থাৎ 4 নম্বর কোশ্চেন। চার নম্বর কোশ্চেনে কি রয়েছে, দুটো যৌগ আমি দিয়েছি, দিয়ে জিজ্ঞাসা করছি কোনটি দ্রুত SN2 বিক্রিয়া ঘটাবে এবং কেন। এই যে কেন দুটো বিক্রিয়া, কোনটি আগে SN2 ঘটাবে দ্রুত, সেটি জানতে গেলে আমাদের অবশ্যই বিচার করতে হবে দুটো যৌগের মধ্যে লিভিং গ্রুপ ডিফারেন্ট আছে কিনা। আগের যে কোশ্চেনটা দিয়েছিলাম সেখানে লিভিং গ্রুপ দুটো আলাদা ছিল, এখন লিভিং গ্রুপ কিন্তু একই। তাহলে এখানে যে কার্বন অ্যাটাক করবে সেটি দেখতে পাচ্ছ একটা সাইক্লিক রিংয়ের কার্বনের সঙ্গে অ্যাটাচ রয়েছে হ্যালোজেন, এখানে মাঝের একটি CH2 রয়েছে। তার মানে যে কারণে SN2 রিয়াকশান হ্যাম্পার হয় সেটি হলো স্টেরিক হিন্ড্রেন্স। তাহলে এখানে অ্যাটাক করার সময় স্টেরিক হিন্ড্রেন্স যতটা না বাধাপ্রাপ্ত হবে, যদি এখানে করি এখানে বেশি বাধাপ্রাপ্ত হবে, কারণ এটি সাইক্লিক স্ট্রাকচার, অ্যাটাক করতে গেলে এখানেই করতে হবে। এখানে করা মানে এই কার্বন আর এই কার্বনের মধ্যে পার্থক্য কি, আসলে এই কার্বন হলো 2 ডিগ্রি কার্বন আর এই কার্বনটি হলো 1 ডিগ্রি। তাহলে যেহেতু এটি 1 ডিগ্রি কার্বন, প্রাইমারি কার্বন, সেখানে স্টেরিক হিন্ড্রেন্স হলে বাধা কম হবে এখানে, সেই জন্য স্টেরিক হিন্ড্রেন্স এখানে অপেক্ষাকৃত কম হবে। কিন্তু এখানে রিং থাকায় স্টেরিক হিন্ড্রেন্স বেশি হবে, অর্থাৎ ব্যাক সাইড অ্যাটাকের ক্ষেত্রে বাধা পাবে। সেই জন্য SN2 রিয়াকশান দ্রুত এটাই ঘটবে, কারণ SN2 রিয়াকশানের শর্তেই রয়েছে লিভিং গ্রুপ বেরিয়ে যাওয়া, ব্যাক সাইড অ্যাটাক হওয়া একসঙ্গেই ঘটে। তাহলে যেহেতু ব্যাক সাইড অ্যাটাক এখানে ইজিলি হবে, স্টেরিক হিন্ড্রেন্স কম হবে, তাই এটি দ্রুত SN2 বিক্রিয়া ঘটাবে। আশা করছি SN1 SN2 এই জিনিসগুলো আমার প্রিভিয়াস স্টিরিও কেমিস্ট্রি বলে যে পোর্শন ভিডিওটি রয়েছে সেখান থেকে একটু দেখে নাও থিওরি, তাহলে খুব ইজি হবে। কারণ তোমরা জানো যে অর্গানিকের ভিত যদি শক্ত করতে হয় তাহলে অবশ্যই SN1 SN2 এগুলো ছাড়া সম্ভব নয়। চলো আমরা যাই শেষ কোশ্চেনে, স্টেপ 1-এর।
এখানে কি রয়েছে? দুটো যৌগ দিয়েছি। দুটো যৌগ দিয়ে বলেছি কোনটিতে দ্রুত SN1 বিক্রিয়া ঘটাবে। এতক্ষণ SN2 করেছি, এবার SN1। SN1 মানে জানো তোমরা দুটো ধাপে হয়, তার মধ্যে যে ধাপটি স্লোতে ঘটে সেটি হলো কার্বোক্যাটায়ন তৈরি হওয়া। তাহলে কোন ক্ষেত্রে কার্বোক্যাটায়ন তৈরি হবে? যদি প্রথম ক্ষেত্রে নেই তাহলে লিভিং গ্রুপ বেরিয়ে যে কার্বোক্যাটায়নটি তৈরি হবে এটি, আর এক্ষেত্রে যে কার্বোক্যাটায়নটি তৈরি হবে এই। আর তোমরা জানো কার্বোক্যাটায়ন স্টেবিলিটির ওপরই SN1 বিক্রিয়া নির্ভর করে। তাহলে যেহেতু কার্বোক্যাটায়নের স্টেবিলিটি এক্ষেত্রে বেশি, এখন প্রশ্ন আসতে পারে কেন স্যার এখানে বেশি? আসলে এটি হলো 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটি 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। স্টেবিলিটির বিচারে 3 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি। শুধু তাই নয়, এই যৌগের ক্ষেত্রে অর্থাৎ কার্বোক্যাটায়নটির ক্ষেত্রে 2 এবং 2 মোট 4টি হাইপার কনজুগেশন গঠন পাওয়া যাবে, আর এক্ষেত্রে 2টি হাইপার কনজুগেশন গঠন পাওয়া যাবে। তাহলে আমরা জানি যে যৌগের হাইপার কনজুগেশন গঠন আকৃতি যত বেশি হয় তার স্থায়িত্ব তত বেশি হয়। তাই কার্বোক্যাটায়নের স্থায়িত্ব যেহেতু প্রথমটিতে বেশি, তাই এটি দ্রুত SN1 বিক্রিয়া ঘটাবে। আশা করছি স্টেপ 1-এ যে কোশ্চেনগুলো দিয়েছি তার সঙ্গে যে এক্সপ্লানেশনগুলো দিলাম ক্লিয়ার হয়ে গেছে। এবার এই অংশটার উপর ভিত্তি করে আমরা বাড়িতে কিছু তোমাদের হোমওয়ার্ক দেব, একটু চেষ্টা করবে, করলেই হয়ে যাবে। চলো হোমওয়ার্ক দেখো। তোমরা হোমওয়ার্ক 1 5টা প্রশ্ন দিয়েছি। হ্যালো মিথেনগুলির কোনটি তরল? 2 নম্বর প্রশ্ন, ইথানল জলীয় KOH দ্রবণে ক্লোরোইথেন উৎপন্ন করে, কিন্তু একই শর্তে ক্লোরোবেনজিন কোনো বিক্রিয়া করে না কেন? একটু আগেই এই ধরনের টাইপের কোশ্চেন এক্সপ্লেন করেছি। SN1 বিক্রিয়ার সক্রিয়তার ক্রমে সাজাতে বলেছি, 4টে দেওয়া রয়েছে। মূল ডিফারেন্স হচ্ছে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এইগুলো। 4 নম্বর প্রশ্ন কি? RBr এর সঙ্গে সিলভার সায়ানাইডের বিক্রিয়ায় আর NC উৎপন্ন হয় আইসোসায়ানাইড, অথচ NaCN এর সঙ্গে বিক্রিয়ায় আর CN উৎপন্ন হয় সায়ানাইড কেন? তার কারণ কি হয়? কোনগুলি SN1 SN2 উভয় বিক্রিয়ায় নিষ্ক্রিয়, মানে SN1ও ঘটাবে না SN2ও ঘটাবে না, কোনগুলি? এই ধরনের কোশ্চেন বেশ কয়েকটা করে ফেলো। আমি তো 5টা মাত্র কোশ্চেন দিলাম, আরও হয়, তোমরা বাড়িতে কিছু করবে, করলে শুধু HS নয় যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য ভালো প্রিপারেশন তোমরা নিতে পারবে। আমরা স্টেপ 1 কমপ্লিট করে ফেললাম। এখন আমরা স্টেপ 2-তে যাব। স্টেপ 2-তে কী ধরনের কোশ্চেন দিয়েছি দেখো, একটু ভ্যারাইটিজ টাইপ দিয়েছি। প্রথম কোশ্চেন দিয়েছি, অ্যালকিল হ্যালাইডগুলি ধ্রুবীয় হলেও জলে দ্রাব্য নয় কেন? তোমরা জানো যারা ধ্রুবীয় হয়, যাদের ডাইপোল মোমেন্ট থাকে, তারা জলে দ্রাব্য হয়, কিন্তু অ্যালকিল হ্যালাইড ধ্রুবীয়, তাও তারা জলে দ্রাব্য নয়। আসলে এই জলে দ্রাব্যতা ডিপেন্ড করে জলের মধ্যে উপস্থিত আন্তর আণবিক হাইড্রোজেন বন্ধনকে ভাঙতে পারে কিনা। কারণ জল নিজেদের মধ্যে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন দ্বারা সংযোজিত অবস্থায় থাকে, কিন্তু অ্যালকিল হ্যালাইডগুলি সেই হাইড্রোজেন বন্ধনকে ভাঙতে পারে না, তাই ধ্রুবীয় হলেও জলে দ্রাব্য নয়। দ্বিতীয় কোশ্চেন, পার্থক্য করো। কি দিয়েছি? একটা হলো ক্লোরোবেনজিন আর একটি হলো বেনজাইল ক্লোরাইড। দুটো যৌগ দিয়েছি, দিয়ে বলেছি এদের মধ্যে কি করে পার্থক্য করব। একটু ডিফারেন্স আছে, ক্লোরিন সরাসরি যুক্ত অ্যারোমেটিক রিংয়ে ভায়া CH2 হয়ে যুক্ত। এর ফলে পার্থক্যটা কি? এই ক্লোরিন সহজে প্রতিস্থাপিত হয় না, কারণ ক্লোরিনের লোন পেয়ার আগেই বলেছি
অ্যারোমেটিক রিংয়ের সঙ্গে বেঞ্জিন রিংয়ের সঙ্গে রেজোনেন্স করে, ফলে দ্বিবন্ধন চরিত্র লাভ করে। কিন্তু এক্ষেত্রে মাঝে CH2 থাকাতেই সুবিধে হয়। তাই যদি অ্যাকোয়াস সিলভার নাইট্রেট অর্থাৎ জলীয় সিলভার নাইট্রেট দিয়ে দিই আমরা, বা সিলভার নাইট্রেটের দ্রবণ দিয়ে দিই, তাহলে সেই এজি উপস্থিতিতে সিলভারের AgCl এর হোয়াইট প্রেসিপিটেট অর্থাৎ অ্যাকোয়াস অবস্থায় যদি দিয়ে দিই, তাহলে এই AgCl এর সাদা অধক্ষেপ পড়ে। এই সাদা অধক্ষেপ পড়ার ফলে আমরা বুঝে যাব এখানে ক্লোরিনটি অ্যারোমেটিক রিংয়ের সঙ্গে সরাসরি যুক্ত নেই। তাই বেঞ্জাইল ক্লোরাইড আর ক্লোরোবেঞ্জিনকে সহজে পার্থক্য করা যায়। তোমরা বিক্রিয়া দিয়ে এভাবে করবে এবং অবশিষ্ট যৌগটি যে তৈরি হবে বেঞ্জিন রিং CH2H। চলো আমরা যাই 3 নম্বর কোশ্চেন। CH3Cl এ ক্লোরিন আছে, কি করে আমরা প্রমাণ করব? অর্থাৎ CH3Cl মিথাইল ক্লোরাইডে ক্লোরিন আছে, কিভাবে প্রমাণ করবে? দেখো, ক্লোরিন আছে প্রমাণ করার নর্মালি কোনো সহজ পদ্ধতি নেই, কিন্তু আমরা যদি ওকে বিক্রিয়া করে ক্লোরিন বের করতে পারি তাহলে কিন্তু হয়ে যাবে। এই CH3Cl কি করব? একে ভার্জ বিক্রিয়া ঘটাবো, এটা তোমরা জানো। তার ফলে কি হয়? ইথেন তৈরি হয়, প্লাস দুটি NaCl হয়। এটাই আমার দরকার। যেই অর্গানিকের বিক্রিয়া ঘটিয়ে ফেললাম, Clটি সিলভার নাইট্রেট দ্রবণের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে AgCl এর হোয়াইট প্রেসিপিটেট পড়ল আর NaNO3। এটাই হলো আমাদের কাছে বোঝার উপায়, যা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে অদ্রাব্য। এই হোয়াইট প্রেসিপিটেট সাদা অধক্ষেপই প্রমাণ করে দিচ্ছে এর মধ্যে ক্লোরিন আছে। একটু বিক্রিয়া করতে হবে, একটু মাথা ঘামাতে হবে, তাহলেই হবে। কোশ্চেন খুব কঠিন নয়, ইজি, শুধু একটু কাজে লাগাতে হবে। চলো নেক্সট 4 নম্বর কোশ্চেন। এতগুলো যে হচ্ছে আশা করছি সকলে বুঝতেই পারছো, খুব যে কঠিন কোশ্চেন তা নয়। এখানে কি রয়েছে? ব্রোমোসাইক্লোহেক্সেন থেকে সাইক্লোহেক্সেন, তার মানে ব্রোমিনটাকে রিমুভ করতে হবে, ব্রোমিন থেকে এলিমিনেট করতে হবে। নর্মালি ব্রোমিনকে এলিমিনেট তো আর সহজে করা যায় না। তাহলে একটা বিক্রিয়া, যেটা আমার প্রিভিয়াস ভিডিওতে তোমরা পাবে, কি করব? ম্যাগনেসিয়াম চূর্ণ আর ইথার নাও। তোমরা জানো ম্যাগনেসিয়াম চূর্ণ দিয়ে ইথার দিলে, হ্যালোজেন থাকলে গিগনার্ড বিকারক তৈরি হবে। ঠিক গিগনার্ড বিকারকে জল দিয়ে দাও, দিলেই এখানে H চলে আসবে, সাইক্লোহেক্সেন হয়ে গেল। ম্যাগনেসিয়াম একদিকে OH আর একদিকে Br হলো, তাহলে আমার টার্গেট কম্পাউন্ড তৈরি হয়ে গেল। খুব ইজি। আসলে তোমাকে গিগনার্ড বিকারকটি তৈরি করতে হবে, এটাই হলো কাজ, তবেই রূপান্তর করতে পারবে। চলো লাস্ট প্রশ্ন এখানকার স্টেপ 2, যেখানে ABCD শনাক্তকরণ করতে দিয়েছি। ABCDকে শনাক্তকরণ করব কি করে? দেখো, এটি তোমরা জানো বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, তাতে CuCl HCl দিয়েছো, তাহলে কি হবে? স্যান্ডমায়ারের বিক্রিয়া। স্যান্ডমায়ারের বিক্রিয়ায় কি হয়? ক্লোরিন বা ব্রোমিন, এখানে CuCl দিয়েছি, তার মানে এটা হবে ক্লোরোবেঞ্জিন। ক্লোরোবেঞ্জিনে CCl3CHO যৌগটির নাম ক্লোরাল। ক্লোরাল দিয়ে কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড দিয়ে হিট করলে একটি ইন্টারেস্টিং যৌগ পাই, যা কিনা ক্লোরিন ঘটিত একটি কীটনাশক রূপে ব্যবহৃত হয়। খেয়াল করতে পারছো আমার প্রিভিয়াস ভিডিওতেও আছে। আসলে যৌগটি হলো DDT, যার স্ট্রাকচার
প্রিপারেশান সব প্রিভিয়াস ভিডিওতে আছে, করে ফেলবে, করলেই হয়ে গেল। চলো এ বি হলো, এবারে সি আর ডিতে যাই। এটা একের দাগের যে কোশ্চানগুলো ছিল, ইথানলে CaOCl Cl এর লেই, তার মানে ব্লিচিং পাউডারের লেই দিয়ে পাতন করলে অবভিয়াসলি ক্লোরোফর্ম উৎপন্ন হয়, যা আমি এই প্রিভিয়াস ভিডিওতে দিয়েছি। এবার সেই ক্লোরোফর্ম তৈরি হওয়ার পর তাকে যদি কনসেন্ট্রেট নাইট্রিক অ্যাসিড দিয়ে হিট করো, তাহলে তৈরি হয় নাইট্রোক্লোরোফর্ম, যাকে ক্লোরোপিক্রিন, যাকে টিয়ার গ্যাস বলে, কাঁদানে গ্যাস বলে, ক্লোরোপিক্রিন বা নাইট্রোক্লোরোফর্ম বলে। এটি হলো কাঁদানে গ্যাস, যা জানো উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশরা এই টিয়ার গ্যাসের সেলকে ব্যবহার করে। তাহলে এই যে করলাম আমরা স্টেপ 2তে ভ্যারাইটিজ কোশ্চান, এই ধরনের হিউজ কোশ্চান হয়। তোমরা প্র্যাকটিস করবে, করতে করতে দেখবে চ্যাপ্টারটা খুব ইজি হয়ে গেছে। যদি কোথাও আটকায় অবশ্যই কমেন্টে জানাবে। এই অংশটার উপরে ভিত্তি করেও আমরা আবার কিছু তোমাদের বাড়ির জন্য টাস্ক হোমওয়ার্ক দিচ্ছি। চলো হোমওয়ার্ক 2, 5টে প্রশ্ন দিয়েছি। 5টা প্রশ্নের প্রথমটা দিয়েছি এমন দুটো যৌগ দিয়েছি, শুধু একটি অ্যারোমেটিক, একটি অ্যালিসাইক্লিক। এদের মধ্যে কোনটির দ্বিমেরু ভ্রামক বা ডাইপোল মোমেন্ট বেশি? ইউভি লাইট, অতি বেগুনি রশ্মির উপস্থিতিতে বেঞ্জিনের সঙ্গে ক্লোরিনের বিক্রিয়া করলে কি ঘটবে, সমীকরণ সহ লিখতে হবে তোমাদের। পরের কোশ্চেনে দিয়েছি 4টে যৌগ, বলেছি যে সিলভার নাইট্রেট দিলাম, প্রত্যেকটাতেই ক্লোরিন আছে, কোনটা থেকে ক্লোরিন বেরিয়ে AgCl এর সাদা প্রেসিপিটেট বা অধক্ষেপ পড়বে সেটা বের করতে হবে। চতুর্থ প্রশ্ন দিয়েছি পাইরিন কি, তার ব্যবহার কি, পাবে বইতে সবই আছে। এবং লাস্ট প্রশ্ন দিয়েছি ABCD শনাক্ত করো। সেখানে আমরা দিয়েছি বেঞ্জিন, তাতে স্টেপে স্টেপে কি কি তৈরি হবে ABCD তৈরি করে ফেলতে হবে। এই মাত্র 5টা প্রশ্নই যে হোমওয়ার্ক দিলাম স্টেপ 2তে, এই কটাই নয়, হিউজ করতে হবে। তোমরা বুঝতেই পারছো প্রিপারেশন ভালো নিতে গেলে হিউজ প্র্যাকটিসের প্রয়োজন। আরও প্র্যাকটিস করবে তাহলে অবশ্যই হবে। আর যদি কোথাও আটকে যায় অবশ্যই কমেন্টে জানাবে, আমি তোমাদের হেল্প করার চেষ্টা করব। আশা করছি আজকের আলোচিত অংশটি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। যদি কোথাও প্রবলেম থাকে অবশ্যই বলেছি যে কমেন্টে জানাবে। তবে আমি তোমাদের বলবো আর একটু বেশি বেশি করে প্র্যাকটিস করবে, তাহলে তোমরা একটা স্বচ্ছ ভালো প্রিপারেশান নেবে। যদি তোমরা আমাকে শেষ পর্যন্ত ফলো করতে থাকো প্রত্যেকটা ভিডিও স্টেপ বাই স্টেপে, তাহলে অর্গানিকের ভীতি অবশ্যই দূর হবে, এটা আমি চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি। তোমাদের সঙ্গে আমার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।